ছোট্ট বন্ধু, স্বাগতম তোমাকে আরো একটা নতুন ভিডিওতে। তুমি যদি জানতে চাও যে ভাইয়া ফিজিক্সের জান প্রাণ ভালোবাসা কি, তাহলে আমি তোমাকে বলতে চাই যে ফিজিক্সের জান প্রাণ ভালোবাসা হচ্ছে সূত্র। সূত্রই হচ্ছে ফিজিক্সের জান প্রাণ ভালোবাসা, কলজা গিলা যা কিছু বলো সবকিছু। এখন যেই ব্যক্তি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্র ঠিক মতো জানে না, সে কি করবে? তোমার কিচ্ছু করার দরকার নাই, তোমার পড়াশোনা করারও দরকার নাই, তুমি চলে যাও ডিপ্রেশনে। আর যদি ডিপ্রেশনে না যাইতে চাও, ফিজিক্সের ম্যাথগুলা পারতে চাও, তাহলে কিন্তু তোমাকে চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলাগুলা জানতে হবে। তো সেই জন্যই কিন্তু ভাইয়া তোমাদের জন্য নতুন একটা সিস্টেম নিয়ে আসছি, যেখানে ফিজিক্সের সম্পূর্ণ বইয়ের 14টা অধ্যায়ের চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলা নিয়ে আসবো। সেই ফর্মুলাগুলো তোমরা এইখানে দেখতেই পাচ্ছ, আমি অলরেডি টাইপ করে নিয়ে আসছি। এখানে আমি তোমাদের ফর্মুলাগুলো বুঝিয়ে দিব। এই ক্লাস লেকচারটা পেয়ে যাবা, তারপরে হচ্ছে এই সূত্রগুলা পিডিএফ নোট আকারেও পেয়ে যাবা, যেটা ডাউনলোড করে তোমরা ডিরেক্টলি প্রিন্ট করেও চাইলে পড়তে পারবা। সো আর কথা না বাড়ায়া আর একটু কথা বাড়াবো, 30টা সেকেন্ড সময় দাও। আর কত তাড়াহুড়া করবা রে ভাই, জীবনে তো বহুত তাড়াহুড়া করছো। 30টা সেকেন্ড সময় নিয়ে যা শুনে রাখো। যারা জানো তো জানো, যারা সাবস্ক্রাইব করছো তো করছো, আর যারা করো নাই তারা কিন্তু শুনে রাখো। সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে একটা ক্র্যাশ কোর্স লঞ্চ হয়েছে, এবং সেই ক্র্যাশ কোর্সটার ভিডিওটা এখনো আসে নাই, কারণ তোমাদের সারা আমি পাচ্ছি না এমন না, পাচ্ছি কিন্তু খুব কম পাচ্ছি। আর একটু সারা পাইলে কিন্তু আমি ক্র্যাশ কোর্সটা শুরু করে দিব। তো তোমরা হচ্ছে যারা যারা এই ভিডিওটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো এবং ভিডিওগুলো নিয়মিত দেখছো, তোমাদের বন্ধুদের খালি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলো যে ভাইয়া সাবস্ক্রাইব ঠোসকে মারো, এখানে চলে আসো, ভাইয়ের সাথে পড়াশোনা করো। আর তোমাদের জন্য কিন্তু রয়েছে একটা পার্সোনাল গ্রুপ, সেই পার্সোনাল গ্রুপে কিন্তু তোমরা জয়েন করতে পারো। ফেসবুক পেজও আছে, সেখানে কিন্তু গিয়ে তোমরা তোমাদের প্রবলেমগুলোকে পোস্ট করতে পারো। ভাইয়া কিন্তু অলরেডি সেই তোমাদের গ্রুপ থেকে প্রবলেমগুলো পিক করে করে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেছি। আচ্ছা, ক্র্যাশ কোর্সে যারা জানো না, সাবজেক্ট আছে 3টা, ফিজিক্স, ম্যাথ আর হচ্ছে জেনারেল ম্যাথ এবং হচ্ছে হায়ার ম্যাথ। এই 3টা সাবজেক্টে ক্র্যাশ কোর্স থাকবে, একদম এ প্লাসের জন্য যা যা দরকার সবই থাকবে। সো আজকে এই ধারাবাহিকতায় জাস্ট ফিজিক্সের জান প্রাণ সূত্র, প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্র আমরা ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তো তারই প্রথম যে ভিডিওটা নিয়ে আসছি তার ধারাবাহিকতায়, সেটা হচ্ছে অধ্যায় 2 গতি। আজকে আমরা গতি রিলেটেড যত ধরনের সূত্র আছে সবগুলো সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো দেখো, প্রথমেই আমি শুরু করি যে এখানে, আচ্ছা প্রথম সূত্রটা দেখতে পারতেছো, a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, যেখানে এই যে কোনটা জিনিসটা কি সেটা কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে আদি বেগ, ভি শেষ বেগ, এ ত্বরণ, টি হচ্ছে সময়। এখন যেই ব্যক্তিরা এই বিষয়গুলো ভালো মতো বুঝো না, সেই ব্যক্তিদের জন্য আমি তোমাদের এইখানে জাস্ট একটা ফিগার এঁকে 2 মিনিটের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। এইটা মনে করো হচ্ছে একটা দাগ দিলাম। সো ধরে নাও ভাইয়া এইখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে? এইখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা, আচ্ছা দেখো, অবজেক্টটা স্থির অবস্থায় আছে। যদি স্থির অবস্থায় থাকে তাহলে স্থির অবস্থা মানে কি, এটাই তার আদিবেগ। আদিবেগ ইউ মানে আদিবেগ, আগে বস্তুটা আগে কি বেগে ছিল সেইটাই হচ্ছে তার আদিবেগ। এই অবস্থানে থাকার সময় বস্তুটা কেমন ছিল? বস্তুটা সম্পূর্ণরূপে স্থির ছিল। এই জন্য এই বস্তুটা যেহেতু স্থির, তাই তার আদিবেগ আছে। সেই আদিবেগটা হচ্ছে কত? 0 মিটার পার সেকেন্ড। দেখো, আদিবেগ যে সবসময় 0 থাকবে না, না না না, এই আদিবেগ থাকতেও পারে। আগে থাকতেই বস্তুটা হচ্ছে কিছু গতিশীল থাকতে পারে, আবার হচ্ছে স্থিরও থাকতে পারে। সো আমি ধরে নিয়েছি এই বস্তুটা স্থির আছে, যার কারণে আদিবেগ জিনিসটা কি, কোনো একটা বস্তুর গতির শুরুতে সে যে অবস্থানে থাকে সেটাই আদিবেগ। এখন দেখছো, আমি ধরে নিলাম এই বস্তুটা, ধরো আচ্ছা এইটা এম বস্তু, হ্যাঁ, ওই বস্তুটা হচ্ছে ইউ 0 মিটার পার সেকেন্ড, মানে স্থির অবস্থায় ছিল, তাই এর আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখন মনে করো যে ভাইয়া ভাইয়া এটাকে গতি দিতে চাই। তুমি বলো তো, তোমার হাতে কিছু একটা আছে, তুমি সেটারে তোমার পাশের এক বান্ধবীরে ছুঁড়া মারতে চাও বা বন্ধুরে ছুঁড়া মারতে চাও, তাহলে কি করতে হবে? হাত দিয়া তো তোমাকে বল দিতে হবে। সো বস্তুটা যখন স্থির ছিল, আচ্ছা বল কিন্তু এই চ্যাপ্টারের না, বল হচ্ছে পরের চ্যাপ্টারে, বল নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু মনে রাখো, গতি চ্যাপ্টারে মনে রাখবা, গতির সঞ্চার কে করবে ভাই? গতির সঞ্চার করবে বল। তুমি যদি বল না দাও তাহলে গতি পাবা না। সো আমি ধরে নিলাম যে এইখানে, আবারও বলতেছি, এই বলের কিন্তু চ্যাপ্টার 2-এ কোনো কাজ নাই, খালি এতটুকুই কাজ যে বস্তুটা আসলে স্থির, এত খাইয়া লইয়া কাম নাই, দৌড়াদৌড়ি করবে। সো অবশ্যই সেটাকে যদি তুমি গতিশীল করতে চাও, তাহলে তোমাকে একটা বল দিতে হবে। তো ধরে নাও এই বলটা দিছি, বলটা দিয়া তুমি মনে করো যে পালায় গেছো, বল সম্পর্কে আর তোমার কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, বল দিয়া তুমি মনে করো ভাগাও। আচ্ছা যাই হোক, সো বল যদি দাও তাহলে এই বস্তুটা
কি হবে বলতো, এই যে অবস্থাটা আছে সেটা কি আর থাকবে? থাকবে না। সেখানে কি হবে বলতো, গতির সঞ্চার হবে। গতির সঞ্চার হয়ে বস্তুটা মনে করো এখান থেকে এই পর্যন্ত ধরো চলে 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 আসলো। তো এই এম বস্তুটা যদি এখানে চলে আসে তাহলে দেখো তো গতির পরিবর্তন হয়েছে, তুমি এর ধাক্কা দিয়া ছাইরা দিছো, গতির পরিবর্তন হয়েছে, এটা আস্তে আস্তে এই পজিশনে আসছে। এই পজিশনে এসে তার তো একটা বেগ হবে, সেই বেগটাকে আমরা বলতেছি কি বলতো, ভি, যেটাকে আমরা বলি হচ্ছে শেষ বেগ। মানে হচ্ছে বস্তুটা যেইখানে গিয়া থামলো সেই বেগটাকে আমরা কি বলবো, শেষ বেগ। এখন ভি এখানে কত সেটা তো আমরা জানি না, যা ইচ্ছা হইতে পারে, কিন্তু যেহেতু বস্তুটারে বল দিছো, বস্তুটা একটুখানি সামনে চলে গেছে, তার মানে অবশ্যই এর একটা বেগ বর্তমানে আছে, সেই বেগটারে আমরা ধরে নিছি শেষ বেগ। এখন ভাইয়া দেখো, যদি বেগের পরিবর্তন হয়, দেখো তো বেগ আসিল 0, এখানে বেগ হয়ে গেছে ভি, আগে ছিল ইউ যেটা ছিল 0, এখন এখন আচ্ছা ধরে নাও, কেউ কেউ মনে করতে পারে যে ভাই বেগ সারা জীবন 0 থাকবে। আরে না রে ভাই, বেগ আগে থাকতেই বেগ থাকতে পারে। মনে করো তোমার একটা বন্ধু বাইক চালায়া বা সাইকেল চালায় আইতেছে, তুমি পেছন দিয়ে পুনটামি করে গিয়ে আরো ধাক্কা দিয়ে দিলে, তাহলে বলো তো সাইকেলের বেগ আরো বেড়ে গেল। তাহলে যে ওই যে সাইকেল চালায় যখন আসতেছিল সেটা হবে তার আদি বেগ, যখন তুমি ধাক্কা মাইরা ওটা সামনে পাঠায় দিলা সেই বেগটা হবে কিন্তু শেষ বেগ। যাই হোক, সো আদি বেগ বলতে কিছু একটা আছে, শেষ বেগ বলতে আছে। বলো তো এখান থেকে এখানে যেহেতু তুমি বল দিছো, তাহলে বেগের কি হইছে, পরিবর্তন হইছে। আর বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলবো ভাইয়া, ত্বরণ বলবো। এখন দেখো তো, আচ্ছা তুমি আমাকে বলো বেগের পরিবর্তন হয়েছে কি, শেষ বেগ হয়েছে ভি আর আগে ছিল ইউ। তাহলে আমাকে বলো তো বেগের পরিবর্তন মানে কি, ভি মাইনাস ইউ। এই যে ভি মাইনাস ইউ এটাই কিন্তু কি তোমার বেগের পরিবর্তন। এখন হার মানে কি, হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ করলে যেটা পাবা, কোনো কিছুকে সময় দিয়ে ভাগ করলে যেটা পাবা সেটাই হচ্ছে তার হার। এই যে সেইখান থেকে তুমি পাবা হচ্ছে ত্বরণ। তার মানে এখান থেকে এখানে আসতে ধরো বস্তুটা সময় লাগছিল কি, ধরে নাও সময় লাগছিল হচ্ছে টি। টি সময় বস্তুটা এখান থেকে এইখানে আসছে, আচ্ছা আসছে তো। এখন এই যে একক সময়ে এই যে দেখো, তাহলে বেগের পরিবর্তন ইউ থেকে ভি হইছে। তো বেগের পরিবর্তন কি হইছে বলতো, ভি মাইনাস ইউ। এখন এই ভি মাইনাস ইউ, তাহলে দেখো বেগের পরিবর্তন, কিন্তু বেগের পরিবর্তনকে আমরা তো ত্বরণ বলবো না, আমরা ত্বরণ বলবো হচ্ছে বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তন মানে কি, শেষে কি ছিল আগে কি, শেষে কি হইছে আগে কি ছিল, এই দুইটার বিয়োগফলই হচ্ছে বেগের পরিবর্তন। সেই বেগের পরিবর্তনকে সময় দিয়ে তুমি যদি ভাগ করে দাও তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে বেগের পরিবর্তনের হার। আর এই বেগের পরিবর্তনের হারকে বলা হয় হচ্ছে ত্বরণ। আচ্ছা রে ভাই, তুমি বলতেছো ভাইয়া এগুলো সংজ্ঞা টঙ্গা ডেফিনেশন এগুলো কই পাবো? তুমি যদি অলরেডি পড়ে থাকো তাহলে তো ভালো, আর যদি পড়ে না থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, গ্রুপে জয়েন হও, ক্র্যাশ কোর্সে এগুলার চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের নোট সহ বিস্তারিত আসবে। তুমি নোট ডাউনলোড করে পড়তে পারবা, লিখে পড়তে পারবা, যা ইচ্ছা করতে পারবা, সৃজনশীল আসবে, নোটও আসবে, সবই পেয়ে যাবে একদম ফ্রিতে। সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করতে হবে যে কেমন লাগতেছে ভিডিওগুলো, বুঝতেছো কিনা, তাহলেই হবে। এখন জাস্ট ফর্মুলা তো তাই শর্টকাটে বলে দিচ্ছি। তাহলে আবার দেখো, বেগের পরিবর্তনের হার এটাই হচ্ছে কি ত্বরণ। ওকে, সো এখানে দেখো কি কি ছিল আমাদের, ভি ছিল, ভি মানে হচ্ছে বল দিবা, শেষে গিয়ে যে বেগটা হবে সেটা হচ্ছে শেষ বেগ ভি। আর ইউ কি, আগে থাকতে যে বেগ ছিল সেটা হচ্ছে ইউ। আর ত্বরণ এ কি, এই যে আমি তোমাকে বললাম যে বেগের যদি পরিবর্তন হয় সেই বেগের পরিবর্তনকে আমরা কি বলবো ভাইয়া, ত্বরণ বলবো। তো এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এই যে ত্বরণ আমরা পেয়ে গেলাম। এখন দেখো, সবগুলো পরিচয় যদি তুমি জেনে যাও ভাইয়া, এই সূত্রগুলা কিভাবে আসছে, এই সূত্রগুলা কিভাবে আসছে জানার দরকার নাই, আপাতত খালি সূত্রগুলা মুখস্থ করো, কোনটা কি জেনে মুখস্থ করো। এই সূত্র কোথা থেকে আসছে, অ্যাপ্লিকেশন কি, সবকিছু থাকবে ক্র্যাশ কোর্সে, চ্যানেল সাবস্ক্রাইব করো। সো এস ইকুয়াল টু, এই যে দেখো, তো এখানে দেখো ভি কি, যদি তোমার কাছে আদি বেগ ইউ দেওয়া থাকে, ত্বরণ এটি দেওয়া থাকে, মানে ত্বরণ এ দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, কোনো কারণে তোমাকে যদি শেষ বেগ বের করতে হয় তাহলে শেষ বেগের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা কোন বেগের সূত্র ভাইয়া, এটা হচ্ছে শেষ বেগের সূত্র। আর এখানে দেখো, তোমার যদি এখন দেখো আমরা সূত্র শিখবো দূরত্ব বের করা, মানে সরণ বের করা। আচ্ছা, আসল কথা তো বলিই নাই, এই যে এখান থেকে এইখানে বস্তুটারে ধাক্কা দিয়ে নিয়ে গেল, এই যে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়ার কারণে বস্তুটা তো কিছুটা সরে গেছে। এই যে বস্তুটা কতটুকু সরে গেল, এই সরে যাওয়া দূরত্বটা কি আমরা কি বলবো বলতো ভাইয়া, এই সরে যাওয়া দূরত্বটা কি আমরা বলবো হচ্ছে সরণ, যেটাকে প্রকাশ করব কি দিয়ে, এস দিয়ে। তাইলে দেখো, ভি চিনলা, ইউ চিনলা, এ চিনলা, টি চিনলা, তো এই যে এইখান থেকে বস্তুটা সরে গেল, সেই সরণ
সরণটাকে আমরা বলবো কি এস। এখন দেখো বস্তু যদি ত্বরণে যায়, আচ্ছা দেখো এই যে সরণটা বিভিন্নভাবে হইতে পারে, সমবেগে সরণ হইতে পারে, সমত্বরণে সরণ হইতে পারে, অথবা গ্রাফ দেওয়া থাকলেও সরণ হইতে পারে। আমি তো এখন ধরে নিচ্ছি বস্তুটা যদি কিভাবে যায়, বস্তুটা যদি সমত্বরণে যায় তাহলে যে দূরত্ব বের করার সূত্র, সেই দূরত্ব বের করার সূত্র কিন্তু s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। মানে তুমি দেখো আদিবেগ তোমার কাছে দেওয়া থাকবে এবং সময়ও যদি দেওয়া থাকে এবং সমত্বরণ, ত্বরণ যেটা সেই, আচ্ছা সমত্বরণ কি ভাইয়া, ত্বরণের মান যদি সবসময় সমান থাকে আর কি, মানে বস্তু যদি মানে নির্দিষ্ট সময় পর পর বেগ বাড়ায়, সমান হারে বেগ বাড়ায়, ধরো বেগ বাড়াইতেছে 2 মিটার পার সেকেন্ড করে, তাহলে প্রত্যেক সময়ে 2 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়াবে। তো ওই রকম ক্ষেত্রে হচ্ছে আমরা সমত্বরণ বলবো। আচ্ছা বিস্তারিত জানবা ক্র্যাশ করছে। তো দেখো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র কখন ফেলবা, যখন তুমি দেখবা হচ্ছে ত্বরণটা কেমন ত্বরণ হচ্ছে, সমত্বরণ। তো এই যে s কে আমরা বলবো হচ্ছে সরণ। এখন দেখো তোমার যদি আবারও হচ্ছে ভি ইউ আর এস, মনে করো টি দেয় নাই, তখন এই যে তুমি দেখো এখান থেকে ভি স্কোয়ার, একটা সূত্র আছে সেটা হচ্ছে কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো এই যে এই সূত্রটার বেলায় জাস্ট এখানে তোমার যদি ভি দেওয়া থাকে, ইউ দেওয়া থাকে, এও দেওয়া থাকে, এস বের করে ফেলতে পারবে এটা দিয়ে। যদি টি দেওয়া না থাকে, এই যে টি দেওয়া থাকলে এস বের করার সূত্র এটা, বা টি দেওয়া যদি না থাকে তাহলে এস বের করতে পারবা, অথবা তুমি এখান থেকে ভি ইউ এস দেওয়া আছে এ বের করতে পারবা, ইউ দেওয়া আছে ভি, আরে ভাই যে কোনো একটা দেওয়া থাকলে বাকিগুলা বের করতে পারবা। যাই হোক এটা হচ্ছে সূত্র ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 2as। এখন এইটা একটা ইন্টারেস্টিং সূত্র যে ভাইয়া এস ইকুয়াল টু ভিটি, এইটা আবার কি জিনিস? এইটা যে দেখো এখানে যদি তুমি আগে মনে করো এই বস্তুটা যেই বেগে ছিল সেই বেগেই যাচ্ছিল, কেউ ওরে ফোর্স টোর্স দেয় নাই, ধাক্কা ধোক্কা দেয় নাই, যদি না দেয় তাহলে তো বেগ বাড়বে না। বেগ যদি না বাড়ে তাহলে এখানে এই যে বেগের পরিবর্তন কি হবে, শূন্য। শূন্যকে সময় দিয়ে ভাগ করলে আলটিমেটলি পাবা কি শূন্য। তার মানে ত্বরণ কি হবে, শূন্য। ত্বরণ শূন্য মানে বেগ বাড়েও নাই কমেও নাই। তাহলে এই ক্ষেত্রে যে বেগটা না বাড়ে না কমে, তখন বেগটা সবসময় সমানভাবে চলতে থাকে। ধরো তুমি যেরকম স্পিডে চলতেছিলা সেরকম স্পিডেই চলতেছিল, কেউ তোমার ধাক্কা ধোক্কা মারে নাই, তখন তোমার এই বেগটাকে আমরা কি বলবো, সমবেগ। তাহলে সমবেগের সূত্র কি, সমবেগের সূত্র হচ্ছে s ইকুয়াল টু ভিটি। মানে সমবেগ এইখানে যদি তোমাকে কেউ ফোর্স না দিত, মনে করো ফোর্স কেউ দেয় নাই, এই যে ফোর্সটারে লাল কালি দিয়ে কাইটা দিই, এই যে লাল কালি দিয়ে ফোর্সটাকে কাইটা দিলাম, যদি লাল কালি দিয়ে ফোর্সটাকে কাইটা দিই তাহলে এই যে বেগটা হবে, এই বেগটাই হবে হচ্ছে সমবেগ। আর সমবেগে যে সরণটা যাবে সেই সরণটাই হচ্ছে সমবেগের সরণ। তো সেটা বের করার সূত্র হচ্ছে s ইকুয়াল টু ভিটি। ওকে, এখন তোমাকে কোনো কারণে যদি ইউ মানে আদিবেগ এবং শেষ বেগ সুন্দর করে দেওয়া থাকে, ধরো আদিবেগ আর শেষ বেগ দেওয়া আছে এবং সময়ও দেওয়া আছে, বিশেষ করে এইটা আসলে গ্রাফ আছে না তোমাদের, গ্রাফ যে থাকে সেই গ্রাফে এই প্রবলেমটা কিন্তু বেশি বেশি করে দেয়। সো আমরা যখন গ্রাফগুলো সলভ করব তখন দেখব যে ইউ আর ভি আছে, সবচেয়ে বেশি এই ফর্মুলাটা ইউজ হয় গ্রাফের সরণ বের করার সময়। সো দেখো এইখানে যদি সরণ বের করতে চাও, দেখো ইউ আর ভি থাকলে তুমি সরণ বের করে ফেলতে পারবা। তাহলে সরণের সূত্র শিখলা কয়টা, তিনটা। এইটা কখন, এটা হচ্ছে সমত্বরণে যখন চলবে, এটা কখন সমবেগে যখন চলবে, আর এটা কখন, এটা হচ্ছে কি, আচ্ছা আমি এখানে লিখে দিই তাই না, এইটা হচ্ছে তোমার সমত্বরণে যখন চলবে, এটা হচ্ছে তোমার সমবেগে যখন চলবে, সমবেগে যখন চলবে তখন এই যে s ইকুয়াল টু ভিটি। আর এটা নর্মালি আমি তোমাকে কি বলছি ভাইয়া, যখন তুমি গ্রাফ সলভ করবা, গ্রাফের মধ্যে আদিবেগ এবং শেষ বেগ দেওয়া থাকে প্লাস এখানে টি দেওয়া থাকে, সো ওইটা ইউজ করে তুমি কিন্তু দূরত্বটা বের করে ফেলতে পারবা। তাহলে সরণের সূত্র শিখলাম তিনটা, সমত্বরণের জন্য এই সূত্র, সমবেগের জন্য এই সূত্র, গ্রাফের জন্য এই সূত্র, অথবা আদিবেগ শেষ বেগ দেওয়া থাকলে এই সূত্র কিন্তু তুমি ফেলবা। ওকে, এখনো শেষ হয় নাই, চলো নেক্সট পেজে কিছু সূত্র আছে, তার আগে আমি এইগুলোর একটু কপি করে ওই পাশে নিয়ে রাখি। ওকে, এতক্ষণ কিন্তু তোমরা দেখতেছিলা যে কিভাবে আসলে যে মানে হচ্ছে তুমি এই যে লিনিয়ার মানে হচ্ছে ভূপৃষ্ঠে কি ঘটনা ঘটে সেইটা দেখছিলা। এখন দেখো কিন্তু ভূপৃষ্ঠে আর নাই, এখন আমরা চলে যাব আসমানে। তো দেখো আসমানে যাওয়ার জন্য, আচ্ছা প্রথমে আমি একটা দাগ দিয়ে নেই, এইটা মনে করো হচ্ছে আমাদের জমিন, এইটা হচ্ছে আমাদের জমিন, আর এটা হচ্ছে ধরো আমাদের আসমান। এখন আসমানে ধরো হচ্ছে কোনো একটা বস্তু আছে, তো আসমানে যদি একটা বস্তু থাকে তাহলে এই যে বস্তুটারে ধরো এই নিচ থেকে উপরে উঠায় নিয়ে চলে গেলা, তাহলে এই যে দেখতেছো এইটা কি, এইটা হচ্ছে এই বস্তুটার হাইট, মানে তুমি কত উপরে উঠাইছো সেটাই হচ্ছে এই বস্তুটার হাইট। এই চের আবার এরকম অবস্থা কেন হয়, তো এটা হচ্ছে গিয়ে হাইট। তো হাইট কি হবে দেখো, এই যে, সো দেখো আমরা যে এই যে একটু আগে যে দূরত্বটা মানে
এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছি। সো এইখান থেকে এই যে দূরত্বটা সেটাকে আমরা এই যে এস এস উইল বি সাবস্টিটিউটেড বাই এইচ, মানে ভূপৃষ্ঠ তলে হচ্ছে এস যেটা থাকবে এস, তাহলে দেখো উপর নিচে মানে হচ্ছে আসমানে সেটা হয়ে যাবে দেখো ভূপৃষ্ঠতলে যেটা থাকবে এস আসমানে হয়ে যাবে সেটা হচ্ছে এইচ। সো এইটা এইচ দিয়ে সাবস্টিটিউট হইলো। এখন তোমরা কি একটা টার্মের কথা জানো, সেটা হচ্ছে যখন কোনো একটা বস্তুকে তুমি এই উপরে নিয়ে যাবা এবং উপর থেকে যখন এটাকে ছেড়ে দিবা, এটা যখন নিচে পড়বে, পৃথিবী এই বস্তুটাকে একটা বলে আকর্ষণ করে না? সেই আচ্ছা দেখো যেখানেই বল থাকবে, এই যে এখানে আমাদের বল ছিল, যার কারণে কিন্তু কিসের উদ্ভব হয়েছিল বলতো ভাইয়া? এখানে বলের কারণে কিন্তু ত্বরণের উদ্ভব হয়েছিল। সো এইখানেও তো আছে, এই যে এখানে, তাহলে পৃথিবী ভাইয়া এটাকে কিন্তু একটা বলে টানতেছে। সেই বলের মানটা অনেকেই জানো, এফ ইকুয়াল টু কি হয় বলতো? সেই বলের মানটা আমরা সামনের চ্যাপ্টারে মানে চ্যাপ্টার 3 এইটা আমরা বিস্তারিত আলোচনা করব। এফ ইকুয়াল টু এম জি। অনেকে এবার মাইন্ড করে ফেলাইছে যে ভাই এটা তো এফ না, এটা তো ডাব্লিউ। আমি অবশ্য ঠিক আছে, তুমি যেহেতু মাইন্ড করছো ভাইয়া, যারা মাইন্ড করছো তাদের জন্য আমি বলি যে যেই বল আকর্ষণ করে সেটা বল, যে কথা বা আমাদের যে ওজন এম জি, সেই বলই আকর্ষণ করে। এখানে জি কি ভাইয়া? জি হচ্ছে যেহেতু একটা বলে আকর্ষণ করে, তার মানে অবশ্যই এটার একটা কি আছে বলতো? ত্বরণ আছে। মানে পৃথিবী আমাদের কোন একটা বস্তুকে নিচের দিকে যে আকর্ষণ করে, সেই এই যে ভূপৃষ্ঠে বলের কারণে যদি ত্বরণ হয় এ, তাহলে পৃথিবী আমাদের যে বলে আকর্ষণ করে, সেই আকর্ষণের কারণেও একটা ত্বরণ হবে। সেই ত্বরণটাকে আমরা কি বলবো বলতো? জি। আর এই জি এর পরিচয় কি ভাইয়া? জি এর পরিচয় হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। দেখো কত সুন্দর করে লিখে দিছি। তো দেখো জি এর পরিচয় হচ্ছে যে ভূপৃষ্ঠের উপর থেকে কোনো বস্তু যদি পড়ে, পৃথিবী আমাদের প্রত্যেকটা বস্তুকে একটা বলে আকর্ষণ করে, সেই বলটাকে আমরা কি বলতে পারি? সেই বলটাকে আমরা বলতে পারি হচ্ছে এফ অথবা ডাব্লিউ। সো সেইখানে যে এ আসে, সেই এ আসে না, এ হিসেবে আসে জি। সো দেখো এইখানকার এ কে আমরা সাবস্টিটিউট করতে পারবো কি দিয়ে ভাইয়া? জি দিয়ে। এখানকার এ কে সাবস্টিটিউট করতে পারবো হচ্ছে আমরা জি দিয়ে। এখন দেখো আর কি আছে? আর তো কিছু নাই। এই যে তাহলে দুইটা জিনিস আমরা যে সাবস্টিটিউট করি, সেটা হচ্ছে যে সরণ, ভূপৃষ্ঠ তলে যে সরণ ঘটে সেটা আসমানে গিয়ে মানে আকাশে গিয়া বা হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতর কোনো স্থানে গিয়ে সেটাকে আমরা বলি হচ্ছে এইচ। আর হচ্ছে যে ত্বরণটা হয় মানে অভিকর্ষজ ত্বরণ, অবশ্যই পৃথিবীর আকর্ষণ বলের কারণে যে ত্বরণ কাজ করে, সেই ত্বরণটাকে আমরা বলতেছি অভিকর্ষজ ত্বরণ। সেটাকে প্রকাশ করা হয় জি দিয়ে। দেখো ভাইয়া এর কোনো নির্দিষ্ট মান নাই, এ হচ্ছে তোমার হচ্ছে অনির্দিষ্ট মান, মানে এর কোনো ঠিক ঠিকানা নাই। আর কিন্তু জি এর একটা আদর্শ মান আছে। আদর্শ মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এই জি নিয়ে ভাই বহুত কাহিনী আছে, সেটা কোথায় আলোচনা করবো বলতেছে ভাইয়া? বারবার ক্র্যাশ কোর্সের কথা বলেন, কিছু করার নাই বলি। হ্যাঁ ওই যে আমরা ক্র্যাশ কোর্সে আলোচনা করবো এইগুলা, বিস্তারিত যত আলোচনা আছে সব ক্র্যাশ কোর্সের বেসিক ক্লাসে আলোচনা করবো। আপাতত সূত্র দেখো জাস্ট। তো দেখো এখান থেকে বস্তুটা যখন নিচে পড়বে তখন এটাকে আমরা বলবো 9.8 মিটার পার সেকেন্ড জি। জি এর ভ্যালু পাইছো। এখন দেখো তাহলে জি সাবস্টিটিউট হইতে পারে হচ্ছে এ দিয়ে। সো দেখো আমি এই ভ্যালুটা রাখবো, আচ্ছা রাখি, কষ্ট করে যেহেতু লিখছি, না রাখলে তো হবে না। সো রাখি, এইখানে রাখার জন্য এই জাস্ট সাইডে নিয়ে আমি রাখা দিলাম। ওকে, সো দেখো এখানে জি সাবস্টিটিউট হলো কি দিয়ে? এ সাবস্টিটিউট হলে জি দিয়ে। এই দুইটাই সাবস্টিটিউট হবে। একটু আগে যেই সূত্রগুলো পড়ে আসছো না, সেই সূত্রগুলোর মতোই এখন অনেকের মনে মনে আসছে ভাইয়া একটু আগে তো দেখছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে বুঝলাম এখানে এই যে জি এর জায়গায় জি বসছে, প্লাস মাইনাস কই থেকে আসলো? আবার অনেকে বলতে, আবার এখানেও দেখো ওরা বলবে যে ভাইয়া একটু আগে দেখে আসলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ঠিক আছে বুঝলাম, এখানে হচ্ছে আমাদের এইচ এর জায়গায় চলে আসছে এস, বাট এখানে এক জায়গায় জি আসছে, বুঝলাম প্লাস মাইনাস কই থেকে আসছে। সেম ভাবে এখানেও কি ছিল বলতো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভাইয়া বুঝলাম এর জায়গায় কি আসছে? জি আসছে। এইচ এর জায়গায় কি আসছে? এস আসছে। সরি, এর জায়গায় আসছে জি, এস এর জায়গায় আসছে এইচ। তাহলে প্লাস মাইনাস কই থেকে আসছে? দেখো একটা কথা তুমি জাস্ট আমাকে বলো, যদি কখনো ধরো দুষ্টামি করে ছোটবেলা বা বড়বেলা যদি তোমার মুখের বরাবর হচ্ছে তুমি জাস্ট একটা কোনো কিছু ছুঁড়ে মারো, সেটা আইসা তোমার মুখের মধ্যে পড়বে কিনা বলো তো ভাইয়া? পড়ে। কেন পড়ে? আচ্ছা নর্মালি যখন তুমি উপরের দিকে মারতেছো, এই যে উপরের দিকে মারতেছো, নিচের দিকে কিন্তু অভিকর্ষজ ত্বরণ মানে এই যে ত্বরণের মান অলওয়েজ বাড়তে থাকে। তো যখন তুমি
নিচ থেকে উপরের দিকে মারতেছো, যখন তুমি নিচ থেকে উপরের দিকে মারতেছো তখনও জিটা কোন দিকে বলো তো? নিচের দিকে। তো দেখো যখন উপর থেকে নিচে পড়ে তখন জিটাকে আমরা বলি পজিটিভ, যখন নিচ থেকে উপরে যায় তখন আমরা হচ্ছে জি কে বলি হচ্ছে নেগেটিভ। মানে দেখো ঘটনাটা আমি আর একটু মুইছা বলি। ওকে, দেখো এই যে যখন তুমি হচ্ছে নিচ থেকে বস্তুকে উপরে মারবা তখন কিন্তু বেগের মান কমতে থাকে, তার মানে জি কোন দিকে কাজ করে জাস্ট এভাবেই মনে রাখো। ইন্টারে গিয়ে অনেক পেঁচা বনে, আপাতত জাস্ট সহজে মনে রাখো যে ভাইয়া যখন তুমি একটা বস্তুকে উপরের দিকে মারবা অভিকর্ষজ বল কাজ করে নিচের দিকে, আর ত্বরণের মান মানে বেগের মান হচ্ছে কমতে থাকে, যার কারণে জি যখন নিচ থেকে উপরে যাবে জি হবে নেগেটিভ, আর যখন উপর থেকে নিচে নামবে জি হবে পজিটিভ। ওকে, সো এই জন্য দেখো এই যে এখানে জি এর ভ্যালু প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। যদি উপরে যায় তুমি দিবা প্লাস, আর যদি নিচে নামে যদি উপরে যায় তুমি দিবা মাইনাস, আর যদি নিচে নামে তাহলে দিবা তুমি হচ্ছে প্লাস। সো এখানে ভাইয়া ফর্মুলায় প্লাস মাইনাস দুইটাই লিখে রাখছি ইউজ কেস অনুযায়ী। যখন আমরা ম্যাথ করব তখন দেখবা এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, তখন বুঝবা, এখন বোঝার দরকার নেই। এখানে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, আবারও সেই একই কথা, জি এর ভ্যালু এখানে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, সেই অনুযায়ী এখানে কিন্তু বসবে। সো এইভাবে তুমি হচ্ছে করে হচ্ছে সবগুলা সূত্র দেখো। মেইনলি সূত্র কিন্তু আসলে এই যে 1 2 3 4 5 6টা সূত্র, এই সূত্রগুলা আর কিছুই না, ওই সূত্রগুলাকেই জাস্ট সাবস্টিটিউট করে এই সূত্রগুলো আসছে। আশা করি তুমি দ্বিতীয় অধ্যায়ের যাবতীয় এর বাইরে আর কোনো সূত্র নাই। এখন সূত্র আছে চ্যাপ্টার 3 এর সূত্র আছে, চ্যাপ্টার 2 এন্ড চ্যাপ্টার 3 কম্বাইন হয়ে আসে পরীক্ষার হলে। সেই যখন কম্বাইন হয়ে আসবে তখন কিন্তু আমি সেই কম্বাইন হওয়া ফর্মুলাগুলাও তোমাদের বুঝাইয়া দিব। ওকে, সো এখন জাস্ট আপাতত এতটুকু বুঝো যে চ্যাপ্টার 2 এর বাইরে কোনো ফর্মুলা নাই, চ্যাপ্টার 3 এ যে ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে আমরা নেক্সট দিন বিস্তারিত আলোচনা করব।